ওকে, তো আজকে আমাদের এসএসসি ইংলিশ লাইভ প্র্যাকটিস ব্যাচের ক্লাস নাম্বার 3। আমরা সেকেন্ড ক্লাসে ইডিয়মস পড়েছিলাম, তারই আমরা কন্টিনিউ করব আজকে থার্ড ক্লাসে। ওকে, তো দেখো, আমাদের ফার্স্ট আজকে ইডিয়মস হচ্ছে গেট আউট অফ হ্যান্ড। ওকে, গেট আউট অফ হ্যান্ড এই ইডিয়মসটা যেমন কি আমি শুনেই বুঝতে পারছি যে মানে কি এর অর্থ হতে পারে, সেটা মোটামুটি শুনেই বোঝা যাচ্ছে আর কি, যে এর অর্থ কি হতে পারে। ও সবসময় সমস্ত ইডিয়মসের আবার মিনিং মানে আমরা দেখলেই বুঝতে পারি না যে এটা হতে পারে, কিন্তু কিছু কিছু ইডিয়মস আছে যেগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটাই এর মিনিং হবে। তো এখানে যেমন দেখো, ছবি একটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এখানে এই ছেলেটা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে এবং এর মধ্যে হঠাৎ করে অনেকগুলো বাঁদর ঢুকে গেছে। এবার বাঁদর ঢুকে, বাঁদরের আর কাজ কি, বাদরামি করা। সে বাদরামি করছে এখানে। আর দেখো এখানে কি অবস্থা, এই ল্যাম্প উল্টে পড়ে যাচ্ছে, এদিকে তোমার কাগজপত্র সমস্ত কিছু উঠছে আর কি, মানে ঘরের মধ্যে একদম হুলুস্থুলু কাণ্ড। এবং যার ফলে কি হচ্ছে, সবকিছু যেন ওর হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, মানে ওর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এই আমাদের আজকে ইডিয়মসের এই অর্থ, যে গেট আউট অফ হ্যান্ড মানে হচ্ছে সমস্ত কিছু আমাদের নাগালের বাইরে চলে যাওয়া, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। বাংলায় অর্থ হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়া। আর ইংরেজিতে একই, টু বিকাম ডিফিকাল্ট অর ইম্পসিবল টু কন্ট্রোল, কঠিন হয়ে পড়া অথবা ইম্পসিবল হয়ে পড়া কোনো কিছু কন্ট্রোল করা। ঠিক আছে, দ্য পার্টি গট আউট অফ হ্যান্ড ওয়েন টু মেনি গেস্ট অ্যারাইভড। এখন তো বিয়ের সিজন চলছে, এবার ভাবো কোনো বিয়ে বাড়িতে এস্টিমেটেড গেস্টের সংখ্যা ছিল ধরো 250-300, 250 থেকে 300 এস্টিমেট, সেখানে যদি হঠাৎ করে 400 জন গেস্ট চলে আসে, তাহলে কি অবস্থা হবে, সব কিছু একদম নাগালের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেটাই এখানে বলছে যে এই যে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিল, সেই পার্টিটা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো যখন অনেক, টু মেনি গেস্ট, অনেক বেশি গেস্ট চলে এসেছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট, এটারও পড়ে যেরকম অর্থ মনে হচ্ছে অনেকটা সেরকমই। দেখো ছবিটাতে কি বলেছে, যে একটা বোটের মধ্যেই একটি ছেলে আর একটি মেয়ে বসে আছে এবং আশেপাশে জলের যা ঢেউ দেখে মনে হচ্ছে যে অবস্থা খারাপ আর কি, আবহাওয়ার অবস্থা খারাপ। নৌকা প্রায় নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে যাচ্ছে এরকম অবস্থা, ওরা খুব, ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা খুব ভয়ে আছে। ঠিক আছে, ভাবছে কি না কি হবে, আদৌ তীরে পৌঁছাতে পারবে কিনা, এরকম একটা সিচুয়েশন। এবার দুজনে যেহেতু একটাই বোটের মধ্যে রয়েছে, তাহলে দুজনে একই অবস্থায় রয়েছে, একই সিচুয়েশনে রয়েছে, তাই তো? দুজনে যেহেতু একখানাই বোট বা একটা নৌকার মধ্যে যেহেতু বসে রয়েছে, তার মানে কি দুজনের তো অবস্থা একই, মানে একজনে এক, এর যা অবস্থা হবে এরও তাই অবস্থা হবে, যেহেতু একই জায়গায় আছে দুজনে। তো এটারও অর্থ হচ্ছে সেম, যে ইন দ্য সেম ডিফিকাল্ট অর আনপ্লিজেন্ট সিচুয়েশন, একই কঠিন বা অপ্রীতিকর পরিস্থিতিতে। ঠিক আছে, একই তুমি আমি যদি একই অবস্থার মধ্যে থাকি, মানে ধরো দুজন বন্ধু কথা বলছি, দুজনই এখন অবধি চাকরি পায়নি, বা দুজনই টিয়ার 1 ক্লিয়ার করে বসে আছে, টিয়ার 2 পরীক্ষা কবে হবে, তার মানে কি দুজনে একই পরিস্থিতিতে রয়েছে, বা বলতে পারি একই কঠিন বা একই অপ্রীতিকর পরিস্থিতিতে রয়েছি। ঠিক আছে, যেমন উই আর অল ইন দ্য সেম বোট, সো উই শুড হেল্প ইচ আদার। বলছে আমরা প্রত্যেকে একই অবস্থায় রয়েছি, সেন্টেন্স বলছে আমরা প্রত্যেকে একই অবস্থায় রয়েছি, তো আমাদের অবশ্যই একে অপরকে সাহায্য করা উচিত। ওকে, আচ্ছা এটা তোমাদের যদি যারা এই ক্লাসের পিডিএফটি দেখছো, এই ক্লাসের যারা পিডিএফটি দেখছো তাদের জন্য এটা বলে রাখছি যে এইখানে জয়েন বাটনে ক্লিক করলে পরে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারবে। আর এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আমরা যে ক্লাসটা করছি সেই ক্লাসটি তোমরা দেখতে পাবে। এবং ইউটিউবে যারা দেখছো তাদের জন্যও বলছি, এই যে আমরা যে পড়ছি এই ক্লাসটাতে, সেটা কিন্তু আমাদের পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গ্রুপে জয়েন করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রতিটি ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। আর যারা আমার সাথে এখন যুক্ত আছে তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা দেখেছো পিডিএফেও আছে এটা অ্যাভেলেবেল, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো। নেক্সট হচ্ছে CI2I। CI2I ছবিটাতে কি দেখাচ্ছে দেখো, দুইজন আছে এখানে উপস্থিত, দুজনেই ম্যাপে মানচিত্র দেখে কিছু একটা খোঁজার চেষ্টা করছে এবং দুজনেই হঠাৎ করে একই জায়গায় পয়েন্ট আউট করে দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। তার মানে কি, যে একটা মানচিত্র থেকে ধরো দুজনেই কিছু না কিছু খুঁজছিল, এবার খুঁজতে খুঁজতে একই জিনিস দুজনে খুঁজে পেয়েছে এবং একে অপরের দিকে তাকিয়ে হাসছে। মানে কি, মানে ও যা খুঁজছিল আমিও তাই খুঁজছিলাম, মানে যেন একই জিনিসের সন্ধানে ছিলাম, বা একই প্রকার সম্মতি জানানোর ক্ষেত্রে আমরা
এরকম করে থাকি, ঠিক আছে? যে টু এগ্রি ফুললি উইথ সামওয়ান অর হ্যাভ দ্য সেম ওপিনিয়ন। তুমিও একটা জিনিস খুঁজছিলে, আমিও একটা জিনিস খুঁজছিলাম, আর দুজনে যেই খুঁজে পেলাম অমনি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলবো যে আরে তুইও এটা খুঁজছিলিস না কেন, আমিও তো এটাই খুঁজছিলাম। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তো সি আই টু আই মানে হচ্ছে টু এগ্রি ফুললি উইথ সামওয়ান অর হ্যাভ দ্য সেম ওপিনিয়ন, একে অপরের সাথে সহমত পোষণ করা, সম্পূর্ণ একমত হওয়া বা একই মতামত পোষণ করাকে বলা হয় সি আই টু আই। দো দে আর দো দে আর ব্রাদার্স, যদিও তারা ভাই ছিল, দে রিয়েরলি সি আই টু আই অন এনি ম্যাটার। যদিও তারা ভাই ছিল তবুও তারা একে অপরের সাথে কোনো ব্যাপারেই অন এনি ম্যাটার কোনো ব্যাপারেই সহমত পোষণ করতো না। সম্পূর্ণ একমত হওয়া বা একই মতামত পোষণ করার ক্ষেত্রে আমরা সি আই টু আই ইউজ করে থাকি। তাহলে কোনো কিছু নিয়ে যদি আমি সহমত পোষণ না করি, তাহলে উই ডোন্ট সি আই টু আই উইথ ইচ আদার, এরকম বলতে পারি, বা উই ডোন্ট সি আই টু আই অন এনি ম্যাটার, এরকম বলতে পারি। আর যদি সহমত পোষণ করি তাহলে আই টু আই পজিটিভলি আমরা ইউজ করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পিল দ্য বিনস। দেখো, এখন তো শীতকাল, এখন তো আমাদের মানে এমনি তো ওই শিম, বিনস এগুলো খাওয়ার সময় আর কি। তো বিনস আমরা যখন যদি বিনস খুলি তাহলে দেখবো কি ভিতর থেকে সিডস বেরিয়ে আসে, তাই তো? তাহলে অ্যাজ ইফ যেন মানে বিনসটা কি করে, যেন সিডস গুলোকে কভার করে রাখে, যেন সিডস গুলোকে লুকিয়ে রাখছে আর কি। এরও অর্থ তাই আর কি, মানে কোনো কিছু লুকিয়ে রেখেছিল, হঠাৎ করে সেটা আনইনটেনশনালি বেরিয়ে গেল, ফাঁস হয়ে গেল, ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে। এই যে দেখো ছবিটাতে কি করেছে, যে এরা ধরো সবাই মিলে ধরো কোনো গুপ্তধনের সন্ধানে যাচ্ছিল, এবার এই লোকটা কি করেছে, কোনো না কোনোভাবে ধরো জিনিসটা খুঁজে পেয়েছে, খুঁজে পেয়ে লুকিয়ে চুরিয়ে নিয়ে তো যাচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এদের সবার সামনে কি হয়েছে, ফাঁস হয়ে গেছে, হাত ফসকে পড়ে গেছে বা কিছু হয়েছে, যার ফলে কিছু সমস্ত যা ধনরাশি ওর কাছে ছিল, যা ম্যাপ ট্যাপ যা ছিল, সবকিছু সবার সামনে ফাঁস হয়ে গিয়েছে। ও ইচ্ছাকৃতভাবে তো করতে চায়নি, কিন্তু এটা আনইনটেনশনালি অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়ে গেছে। তাহলে স্পিল দ্য বিনস মানে টু রিভিল আ সিক্রেট, টু রিভিল আ সিক্রেট অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন অফেন আনইনটেনশনালি। আনইনটেনশনালিটাও ইম্পর্টেন্ট, মানে আমি ইচ্ছাকৃতভাবে ফাঁস করিনি, অনিচ্ছাকৃতভাবে আমার ফাঁস হয়ে গেছে। গোপন কথা ফাঁস করে দেওয়া, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে গোপন কথা ফাঁস করে দেওয়া। হি অ্যাক্সিডেন্টালি স্পিল্ড দ্য বিনস, হি অ্যাক্সিডেন্টালি স্পিল্ড দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। মানে ধরো এরকম হয় না যে তোমার ধরো বন্ধুর জন্মদিন, তো তোমরা সব গ্রুপের বন্ধুরা মিলে একটা প্ল্যান করছো, 6-7 জনের একটা গ্রুপ আছে, তো একজনের জন্মদিন তোমরা 6 জন মিলে প্ল্যান করছো। এবার আমরা বলি না, বাংলায় বলি না, ওর তো পেট পাতলা, মানে কি ও মানে কন্ট্রোল কন্ট্রোল করতে পারে না আর কি এক্সাইটমেন্ট, বা ধরো ফট করে বলে ফেলে হয়তো কোনো সিক্রেট যেটা হয়তো বলা উচিত নয়। 6 জনের মধ্যে 6 জন মিলে প্ল্যান করছি 7 নম্বর জনকে সারপ্রাইজ দেবে। এবার 6 জনের মধ্যে একজন ধরো এরকম আছে যে ধরো ফাঁস করে ফেললো কথাটা, ওকে জন্মদিনে সারপ্রাইজ দিত, সেটা আগেই ওর সামনে ধরো কথা বলতে বলতে আস্তে আস্তে ওদের বলে দিল যে তোর জন্য তো আমরা এটা ভেবেছি বা ওটা ওখান থেকে আনতে যাবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস একদম ওই রকম ভাবেই ভাববো। ঠিক আছে, যে বিনস যদি আমি খুলি তাহলে ভেতর থেকে সিডস গুলো বেরিয়ে আসবে, অ্যাজ ইফ যেন সিডস গুলোকে বিনসটা কি করছিল, বিনের যে কভারটা, যেটা যেন সিডস গুলোকে কভার করে রেখেছিল বা সিক্রেট যেন লুকিয়ে রাখা হয়েছিল, একদম সেইটাই মিনিং এখানেও হচ্ছে, সিক্রেট লুকিয়ে থাকা, সিক্রেটটা হঠাৎ করে সবার সামনে ফাঁস হয়ে যাওয়া। আ ফিশ আউট অফ ওয়াটার, দেখো ওই ছবিটাতে কি বলছে, এটা এটা মরুভূমি মরুভূমি লাগছে আশপাশে, তো এখানে এরা সবাই এক এক রকমের পোশাক পরে আছে, এই 4 জন আশপাশে যে এরা এক এক রকমের পোশাক পরে আছে, আর একে দেখা একদম অন্যরকম পোশাক পরে আছে। মানে এরা সবাইকে দেখে মনে হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার ট্যাডভেঞ্চার করতে এসছে, আর এ পুরো ফর্মাল ড্রেস পরে এসছে, অনেকটা জাদুঘরের মতো লাগছে মাথার টুপিটার জন্য। তো এর হচ্ছে মানে একেবারে পরিস্থিতির মানে সিচুয়েশন অনুযায়ী ওনার যেরকম হওয়া উচিত তার থেকে একেবারেই আলাদা। এই মাছটারও মুখ চোখ দেখো, দেখলেও মনে হচ্ছে মাছটাও একেবারে যেন একই ফিল করছে এই লোকটার মতোই। লোকটার দেখো অবস্থা, কালঘাম ছুটে গেছে। ঠিক আছে, আর এরা ধরো অদ্ভুত লাগছে যে এরকম ড্রেস পরে এখানে কি করছে, মানে এখানে তো এরা যেরকম ড্রেস পরে এসছে এরকমই ড্রেস পরে আসা আছে, তো ও এখানে কোট প্যান্ট পরে মরুভূমির মধ্যে কি করছে, সেটাই হচ্ছে এখানে বক্তব্য, ফিশ আউট অফ ওয়াটার। আর এটা একদমই মানে লিটারেল যা মিনিং হয়, একটা ফিশকে তুমি আউট আউট অফ ওয়াটার করে দাও, জলের বাইরে বার করে দাও, তুমিও জানো আমিও জানি তার কি হবে, তাই না? খুবই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে সে পড়বে এবং বেশিক্ষণ বাঁচবে না, খুবই স্বাভাবিক। আমরা জানি মাছ সাধারণত জল ছাড়া বাঁচে না। তাহলে পার্সন হু ফিলস আনকমফোর্টেবল অ্যান্ড রেস্টলেস ইন আ নিউ এনভায়রনমেন্ট, এটা আমাদের ক্ষেত্রে কখন হয়, যখন ধরো এমন তুমি কোনো জায়গায় গেছো যেখানে তুমি একদমই স্বস্তি বোধ করছো না, খুবই অস্বস্তি লাগছে, মানে একটা মেয়ে মানে প্রত্যেকেরই একটা
মানে পছন্দ অপছন্দের ব্যাপার থাকে না? এবার ধরো তুমি এমন একটা জায়গায় আছো যে জায়গায় তোমার কিছু সেরকম পছন্দ হচ্ছে না। তোমার খুব অস্বস্তি লাগতে থাকবে, তুমি ভাববে কখন এখান থেকে বেরোবো? আমাদের আর সবথেকে বেশি কখন হয়? আমরা যখন আরকি মানে যখনও চাকরি পাইনি এরকম অবস্থায় থাকি আর সেখানে যদি কোনো গেট টুগেদার ফ্যামিলি ফাংশন হয়, তো আমাদের হয় ফিশ আউট অফ ওয়াটারের মতো অবস্থা। গেলেই জিজ্ঞেস করবে, "কিরে চাকরি হলো? কিরে কটা পরীক্ষা দিলি? কিরে নাম্বার এলো? কিরে রেজাল্ট বেরোলো?" তো এটা আমাদের জন্য কি হয়ে যায়, একটা ফিশ আউট অফ ওয়াটার সিচুয়েশন ক্রিয়েট হয়। ঠিক আছে? এখানে বলেছে নতুন পরিবেশে অস্বস্তি বোধ করা ব্যক্তি। এখানে এক্সাম্পলস আমরা সেন্টেন্স ইউজেজে লিখেছি যে, "হি ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট দ্য ফর্মাল ডিনার পার্টি।" লাইক কোনো ফর্মাল ডিনার পার্টিতে কেউ ধরো এমন চলে গেছে যে আর কি ভালোই লাগছে না, তার ওই অত ফর্মালিটি পোষাচ্ছেই না আর কি সবার সাথে হাই হ্যালো করা। আর সে ধরো ফর্মাল ড্রেস পরেও যায়নি, একদম ক্যাজুয়াল ওয়ারে চলে গেছে আর কি। আর তার খুবই অস্বস্তি লাগছে যে সবাই কিরকম জামা কাপড় পরে এসছে, আমি কিরকম জামা কাপড় পরে এসেছি, আমি কেন এলাম এখানে, এরকম তার মনে হতে থাকবে। ওকে, সো ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে একদমই আনকমফোর্টেবল বা একটা রেস্টলেস এনভায়রনমেন্টে চলে যাওয়া বা সেখানে খুবই অস্বস্তি বোধ করা। দ্য গ্রাস। এখন দেখো ঘাসের মধ্যে যদি স্নেক লুকিয়ে থাকে, খুবই স্বাভাবিক যে আমরা সেটা খুঁজে পাবো না, তাই না? আমাদের চোখে যে পড়বে না এটাই স্বাভাবিক। স্নেক একদম ঘাসের মধ্যে একদম মিশে থাকবে। সেটাই বলছে হিডেন এনিমি। ঠিক আছে? হিডেন এনিমি মানে হিডেন এনিমি বা ট্রেটার যারা হয় তাদেরকে তো বাইরে থেকে দেখে বোঝা যায় না, তারা লুকিয়ে থাকে। ঠিক আছে? লুকিয়ে থাকার শত্রু বা বিশ্বাসঘাতক। ছবিটাতে যেমন আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে এই লোকটা কি করছে, এই লোকটা এখানে, এই লোকটা ম্যাপ দেখছে। ঠিক আছে? ও দেখছে ম্যাপ। আর মেয়েটা এখান থেকে দেখতে পাচ্ছে যে পেছনে এই সাব্বাবাজি দাঁড়িয়ে আছে ওকে ছোবল মারবে বলে। ঠিক আছে? কিন্তু ও কিছু বলছে না, ও দেখে দেখে হাসছে। এই লোকটা তাও চেষ্টা করছে আর কি ওকে অ্যালার্ট করার, কিন্তু একে আমরা ইগনোর করছি আমাদের কনটেক্সট থেকে, আমরা একেই ধরছি আর একেই ধরছি। ঠিক আছে? ও এখানে ম্যাপ দেখে দেখে খুশি হচ্ছে কিছু একটা খুঁজে পেয়েছে বলে, আর এই মেয়েটি দেখছে পেছনে একটা সাপ দাঁড়িয়ে আছে ওকে ছোবল মারবে বলে, কিন্তু ওকে ইন্টিমেট করছে না, ওকে বলছেও না যে তুমি সতর্ক হও পিছনে একটা সাপ আছে। তার মানে একজনের ট্রেটারের মতো কাজ করলো, বা এই অ্যাকচুয়ালি স্নেক ইন দ্য গ্রাসের মতো কাজ করলো, তাই না? যে একটা সাপ যেমন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, আমরা তো একদমই চিন্তাহীনভাবে ঘাসের উপর পা ফেলে দিই, আর ঘাসে যদি সাপ থাকে তাহলে ছোবল মারবে। এমনই ভাবে এই গ্রুপে এই মেয়েটি যেন একটা ঘাসের মধ্যে সাপ থাকার মতো কাজ করলো, মানে ও দেখলো যে ওর বন্ধু বিপদে পড়েছে তবুও ও কিছু করলো, ওটা চুপচাপ ওখানে মজা নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে? তাহলে লুকিয়ে থাকা শত্রু বা বিশ্বাসঘাতক। মানে এখানে বলছে যে, এখানে বলছে বি কেয়ারফুল উইথ হিম, হি ইজ আ স্নেক উইথ গ্রাস। এর সাথে সতর্ক থাকবে। ঠিক আছে? সে হলো একদমই বিশ্বাসঘাতক বা একজন হিডেন এনিমি বা ট্রেইটর। ওকে, নেক্সট হচ্ছে স্টোনস থ্রো অ্যাওয়ে। একদম লিটারেল যা মিনিং, স্টোনস থ্রো, একটা স্টোনকে থ্রো করলাম। তুমি নিজে ভাবো মনে মনে যে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা স্টোন থ্রো করলাম। একটা স্টোন থ্রো করলে আমার হাতে কত শক্তি, মানে আমি কত দূর ফেলতে পারি। আমি এখানে দাঁড়িয়ে একটা স্টোন ছুড়বো, একটা পাথর ছুবো, নিশ্চয়ই 1 কিলোমিটার দূরে গিয়ে পড়বে না, পসিবলই না, তাই না? 1 কিলোমিটার দূরে গিয়ে পড়বে না, একদম শর্ট ডিস্টেন্স যেটা সেখানে গিয়েই পড়বে। বিশাল 500 মিটার দূরে গিয়ে পড়াও সম্ভব নয়, ইনফ্যাক্ট 100 মিটার দূরে পড়াও সম্ভব নয়, তাই না? তার মানে খুবই ছোট দূরত্বের মধ্যে বোঝাতে আমরা স্টোনস থ্রো অ্যাওয়ে বোঝাই। যেমন এখানে ছবিটাতে দেখাচ্ছে, দেখো এই বাড়ির এখানে, এখানে দাঁড়িয়ে আছে ছাদে, বাড়ির ছাদে দাঁড়িয়ে এখানে ও এই পাথরটা ফেলছে। ঠিক আছে? আমরা প্রতিটা ইডিয়ামসে কি করেছি, যেরকম ইডিয়ামস সেই ইডিয়ামসের সাথে রিলেটেড একটা ছবি প্লট করে তার অর্থ বোঝানোর চেষ্টা করেছি, যাতে যাতে এই ছবিটা মাথায় বসে যায়। ছবিটা মাথায় বসে গেলে অটোমেটিক্যালি মানেটাও মনে থাকবে। তাহলে ওর বাড়ি থেকে এই পার্কটা বা এই স্কুলের এই যে একটা বাস্কেটবল গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এতটাই কাছে যে ও যদি এই পাথরটাকে এখান থেকে ছোড়ে তাহলে আরামসে এই বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে পড়বে। ঠিক আছে? মানে এতটাই কাছে, জাস্ট এই রাস্তাটা ক্রস করলে পরেই যেন ও পার্কটা সামনে। ওকে, সেটা এখানে বলছে যে ভেরি শর্ট ডিস্টেন্স, খুবই কাছে একটা দূরত্ব। ঠিক আছে? খুবই কাছাকাছি বা অল্প দূরত্ব বোঝাতে। দ্য পার্ক ইজ জাস্ট আ স্টোনস থ্রো অ্যাওয়ে ফ্রম মাই হাউস। আমার এই পার্কটা হচ্ছে জাস্ট আমার বাড়ি থেকে খুবই কাছে, এটা বোঝাতে আমরা ইউজ করছি। অ্যাট ওয়ান সুইট সেন্ট, এ দেখো এর অবস্থা দেখো, এর সামনে কম্পিউটার খোলা আছে, এদিকে কিছু ফাইলস রাখা আছে, আবার এদিকে খাতা বই পেন সবকিছু খুলিয়ে ও এখন মাথা চুলকাচ্ছে বসে বসে, মানে মাথার একদম বাতি নড়ে গেছে আর কি। মানে ও কিছু ঠাহর করে উঠতেই পারছে না, ও কি হয়েছে না, ও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সো ওয়ারিড কনফিউজড অর অ্যানয়েড দ্যাট ইউ ডু নট নো হোয়াট টু ডু নেক্সট, এটা আমাদের অনেক সময় পড়তে বসে হয়।
পড়তে বসেছি, মনে হচ্ছে এটা হয়নি, ওটা হয়নি, এটা মনে পড়ছে না, ওটা রিভিশন হয়নি, এটা এখনো শুরু করিনি, ওইদিকে রেজাল্ট বেরিয়ে গেছে, এদিকে আনসার কিতে ভালো মার্কস আসেনি। সবকিছু মিলে একদম ঘেটে যেন বুদ্ধিটাই আমার লোপ পেয়েছে যে আমি করবোটা কি। মাথায় আর খেলছে না যে আমি কি করব, সবকিছু আমার ঘেটে গেছে। বুদ্ধি লোপ পাওয়া বা কি করবে সেটা ভেবে না পাওয়া, যেটাকে কিনা আমরা এক কথায় বলে থাকি, জাস্ট বাংলার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো, কিং কর্তব্য বিমূঢ়। ঠিক আছে, আমি এত বেশি চিন্তিত হয়ে গেছি, এত কনফিউজ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে বিরক্ত হয়ে গেছি যে আমি বুঝতে পারছি না নেক্সট কি করব। আমাদের সাথে মাঝে মাঝে এরকম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেটা আমি বলবো অ্যাট ওয়ান্স উইটস এন্ড। হি ওয়াজ অ্যাট ইটস উইথস এন্ড ট্রাইং টু সলভ হিজ প্রবলেম। এ দেখো, অ্যাট ওয়ান, ওয়ান মানে যে ব্যক্তি সে বসবে, যেমন এখানে হি দিয়ে শুরু করেছি, তাই হিজ বসেছে এখানে, ঠিক আছে। হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, মানে প্রবলেম সমাধান করতে গিয়ে ও একবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ও আর সমাধানই করতে পারছে না। নেক্সট হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। এ দেখো, এই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে এই দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন দৌড়াচ্ছে আর একজনের হাতে টুপিটা, মানে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে ও টুপিটা ফেলতে পারেনি, মানে টুপিটা ফেলেছে ও, টুপিটা ফেলে কিন্তু ও ওই মাটিও ছুঁতে পারেনি। দেখো, এই টুপিটা কিন্তু এই মাটিটা ছোঁয়েও নি, তার আগেও দৌড়ানো শুরু করে দিয়েছে। তার আগে এই দ্বিতীয় ব্যক্তি দৌড়ানো শুরু করে দিয়েছে, মানে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, নির্দ্বিধায় বা বিনা দ্বিধায়, কোনো দ্বিধা বোধ না করে সঙ্গে সঙ্গে রান করলো ও, ঠিক আছে। রান করতে পারে, যা কিছু করতে পারে, এখানে রান দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট মানে টুপিটা মাটিতে ঠেকতে পারেনি, টুপিটা মাটিতে ঠেকতে পারেনি, তার আগে দৌড়ানো শুরু করে দিয়েছে ও, এত ইমিডিয়েটলি বা এত তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কাজ করছে। শি ইজ রেডি টু হেল্প এভরি ওয়ান অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। দেখবে আমাদের প্রত্যেকের আশপাশে এরকম কোনো না কোনো বন্ধু বান্ধব আছে, যে মানে সব সময়ের জন্য তোমাকে সাহায্য করতে রাজি। তুমি একটু বললে, আরে আমার না এই এই হয়েছে, ও সঙ্গে সঙ্গে, তোর কোনো চিন্তা নেই, আমি সব সমস্যার সমাধান করে দেবো, এরকম আমাদের বন্ধু বান্ধব থেকে থাকে। তাহলে সে, তার সম্পর্কে এখানে বলা হচ্ছে যে শি ইজ রেডি টু হেল্প এনিওয়ান অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, মানে তুমি বলতে পারোনি তার আগেই ও রেডি, তুমি বলতে পারোনি তখনই বিনা দ্বিধায় তৎক্ষণাৎ ও তোমার সাহায্য করতে রাজি। ওকে, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। নেক্সট হচ্ছে বি অল ইয়ার্স। দেখো, এই ছেলেটার কি অবস্থা, দেখো এর মুখ অনুযায়ী এর কানগুলো বড় বড় হয়ে গেছে, ছবিটা এমন, ওর মুখ অনুযায়ী কানগুলো বড় বড় লাগছে না? তো কানগুলো বড় বড় কেন লাগছে, মানে একবারে কান খাড়া করে যেন ও শুনছে, কানটা বড় বড় হয়ে গেছে যেন, ঠিক আছে। মানে ও এত মন দিয়ে শুনছে যেন কানগুলো বড় বড় হয়ে গেছে। বি অল ইয়ার্স মানে হচ্ছে আমি অ্যাজ ইফ, মানে আমি তোমাকে আমার কান দান করে দিলাম তোমার সমস্ত কথা শোনার জন্য। ইগার টু লিসিন, মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত। তুমি ব্যাস বলো, আমি সব কথা শুনছি তোমার। টেল মি ইয়োর প্ল্যান, তুমি খালি তোমার প্ল্যান বলো, আই এম অল ইয়ার্স। টেল মি ইয়োর প্ল্যান, আই এম অল ইয়ার্স, তুমি আমাকে তোমার প্ল্যান বলো, আমি তোমার কথা শুনছি মনোযোগ দিয়ে। ইগার টু লিসেন মানে আমি, আমার ইচ্ছা আছে, আমি আগ্রহী। ইগার মানে কি, আগ্রহী। আমি আগ্রহী তোমার কথা শুনতে, মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত। ওকে, নেক্সট দেখবো আমরা কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। আচ্ছা বলো তো, আচ্ছা আমরা সেন্টেন্সে আসি, তারপর শুনছি এটা। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, কস্ট মানে কি, কিসের দাম, কত দাম পড়েছে, না একটা হাত আর একটা পা দাম পড়েছে। এই যে দেখো লোকটার অবস্থা, লোকটা গাড়িটাকে দেখে লোকটার ঘাম পড়ছে এদিক দিয়ে, ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে, ঠিক আছে, চোখ তো প্রায় বেরিয়ে আসার মতো অবস্থা। ওকে, আর এই গাড়িটার জন্য এখানে, গাড়িটার সামনে যেন প্রাইস ট্যাগটা, এটা তো প্রাইস ট্যাগ, দেখবে প্রাইস ট্যাগ এরকম থাকে তাই না? প্রাইস ট্যাগ আমাদের জামা কাপড় যে আমরা কিনি, জামা কাপড়ের প্রাইস ট্যাগ এরকম একটা বো মতো থাকে, সামনে পাশে দামটা লেখা থাকে। তো দামের জায়গায় একটা হাত আর একটা পা দেওয়া, আর এখানে থোক কয়েকটা টাকা পড়ে রয়েছে। তো ও গাড়িটাকে দেখে যেন মনে হচ্ছে গাড়িটার প্রাইস ট্যাগ হচ্ছে একটা হাত একটা পা, তার মানে গাড়িটা এতটাই দামি, যেন ওর তো এক কালঘাম তো ছুটেই গেছে গাড়ির দাম দিতে গিয়ে, যেন একটা হাত আর একটা পা গেছে ওর এই গাড়িটা কিনতে। ঠিক আছে, টু বি ভেরি এক্সপেন্সিভ, প্রচন্ড দামি, মানে প্রচন্ডটা কতটা প্রচন্ড, যেন একটা হাত আর পা দিয়ে আর কি যেন গাড়িটা কেনা হচ্ছে। এটা তো আমাদের মানে বন্ধুদের মধ্যেও বেশ প্রচলিত তাই না, যে এই যে আইফোন কেনা নিয়ে যে বেশ আর কি একটা সেই মিম আছে না, যে কিডনি বেচে আইফোন কেনা আর কি। তো সেটা তো মানে কিডনি হচ্ছে কি আমাদের একটা ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্গ, আর আইফোনের দাম এত, মানে কতটা বেশি দাম সেটা বোঝাতে গিয়ে এই মিমটা তৈরি হয়েছিল বা এই জোকসটা তৈরি হয়েছিল, যে কিডনি বেচে আইফোন কিনছে। তো এটাও সেম সেটাই বলছে, যে একটা হাত আর একটা পা বেচে যেন গাড়িটা কিনতে হচ্ছে। এত দামি মানে কতটা দামি, মানে অত্যধিক দামি।
এতটাই যে অত্যধিক দামি। আচ্ছা, দ্যাট নিউ কার কস্ট হিম অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। এবার তোমাদের যেটা প্রশ্নটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সেটা এই যে সেন্টেন্সটা আমি লিখেছি না, এই সেন্টেন্সটা কোন টেন্সে কেউ বলতে পারবে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, এই সেন্টেন্সটা কোন টেন্সে? দ্যাট নিউ কার কস্ট হিম অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এই নতুন গাড়িটার জন্য যেন তাকে একটা হাত আর একটা পা দিতে হয়েছে দাম হিসেবে। ওকে, তাহলে দ্যাট নিউ কার কস্ট হিম অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এটা কোন টেন্সে আছে একটু জানতে চাইছি। একটা উত্তর পেয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট, আর কোনো উত্তর কি পাবো? প্রেজেন্ট ইনডেফিনিট। যারা ইউটিউবে শুনছো তারাও কমেন্ট করে জানাতে পারো, ইমিডিয়েটলি তোমরা আনসারটাও পেয়ে যাবে। দ্যাট নিউ কার কস্ট হিম অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। সুদীপ বলছো প্রেজেন্ট ইনডেফিনিট, তারকনাথ প্রেজেন্ট ইনডেফিনিট, নারায়ণ পাল পাস্ট, রবি প্রেজেন্ট ইনডেফিনিট, স্নেহা পাস্ট ইনডেফিনিট, রবি প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো জিজ্ঞাসা করেছি যখন, তার মানে নিশ্চয়ই কিছু গোলযোগ আছে, তাই আর কি জিজ্ঞাসা করা। নয়তো তো তোমাদের জন্য এটা এমন কি ব্যাপার, তাই না? তো যারা প্রেজেন্ট ইনডেফিনিট বলছো, তারা বলো তো দ্যাট নিউ কারটা কি, কতগুলো কার বোঝাচ্ছে দ্যাট নিউ কার? দ্যাট নিউ কার, দ্যাট নিউ কার, আমরা এমনি পড়ে এসেছি ছোটবেলা থেকে দ্যাট, ওইটা, দোজ ওইগুলো। তার মানে একটা বোঝাতে দ্যাট ইউজ করি, আর দোজ ওইগুলো অনেকগুলো বোঝাতে, তা দ্যাট নিউ কার মানে তো একটাই গাড়ি বোঝাচ্ছে, তাই না? তাহলে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হবে তাহলে তো কস্টের পাশে একটা এস বসা উচিত ছিল। তাহলে তো গ্রামাটিক্যালি তো একেবারেই এররিনাস এটা, তাই না? যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে থাকে তাহলে তো কস্টের পরে একটা এস বসতো, এখানে কস্টের পরে একটা এস বসতেই হতো, নয়তো তো ভীষণ অন্যায় হচ্ছে আর কি, তো হতে পারে না। কস্টের পরে একটা এস বসতো, কিন্তু সেটা তো বসেনি। সেটা বসেনি কারণ এটা পাস্ট টেন্সে, এটা প্রেজেন্টে নয়। এটা প্রেজেন্টে নয়, কস্টের পাস্ট টেন্স কস্টই হয়। কস্টের পাস্ট টেন্স কিন্তু অনেক জায়গায় কস্টেড ও দেখবে, ইডিও থাকে, কিন্তু সেটা খুবই রেয়ারলি ইউজ করা হয়। ঠিক আছে, কস্টই আমরা পড়ে থাকি প্রেজেন্ট পাস্ট। ওকে, তো সেজন্য এটা হবে আমার সিম্পল পাস্ট টেন্সে। নেক্সট হচ্ছে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। স্পিল্ট মিল্ক, দুধ উতলে পড়ে গেছে বা দুধ চলকে পড়ে গেছে। ওকে, তো দুধ পড়ে গেছে, এবার দুধ বা জল বা যাই হোক আর কি, এমন জিনিস যেটা ভাবো তুমি যদি পড়ে যায় তুমি কি আর কোনোভাবে সেটাকে ইউজ করতে পারবে? কোনোভাবেই পারবে না। তুমি মুছে ফেলতে পারো জায়গাটা, কিন্তু সেটা তো, সেই দুধটা তো আর খাওয়া যাবে না কোনোভাবেই আর কি। মানে গেল তো গেল, ওটা তোমার হাতে নেই। এই যে এই যে লোকটার যে অবস্থা, বেচারা মাথায় হাত দিয়ে বসে আছে, আর এদিকে যে দুধ পুরো পড়ে গেছে, এদিকে দেখাচ্ছে দুধ পড়ে গেছে, গ্লাস থেকে উল্টে দুধ পড়ে গেছে, তো এইগুলো নিয়ে যা অবস্থা, এই যে দুধটা পড়ে গেছে, এটা নিয়ে তো আর কিছু করার নেই। এই দুধটাও কোনোভাবেই প্যাকেটের মধ্যে ঢোকাতে পারবে না, না এই গ্লাসের মধ্যে ঢোকাতে পারবে, না ও খেতে পারবে, কিছুই করতে পারবে না। তার মানে এবার এটা নিয়ে ও যে এই অনুশোচনাটা করছে, যে কাঁদো কাঁদো অবস্থা ওর মুখের, আর কোনো লাভ নেই করে আর কি। কেন, যেটা পড়ে গেছে এটা পড়ে গেছে, আর কিছু করার নেই। যা ঘটে গেছে সেটা নিয়ে হা হুতাশ করা বা দুঃখ করা। লোকটা কি করছে, যা ঘটে গেছে সেটা নিয়ে হা হুতাশ করছে, ওর খুব দুঃখ হচ্ছে যে দুধটা পড়ে গেছে, বোতল থেকেও পড়ে গেছে, গ্লাস থেকেও পড়ে গেছে, কিন্তু এটা নিয়ে দুঃখ করে লাভ নেই, কারণ ও দুঃখ করে কিছু করতেই পারবে না কোনোভাবে। কিন্তু এই দুধটাকে আর আগের পরিস্থিতিতে বা আগের জায়গায় ফিরিয়ে আনা পসিবলই না। ওকে, তাহলে টু ওয়েস্ট time worrying about something that has already happened and cannot be changed, এমন কিছু যেটা নিয়ে তুমি দুঃখ করছো, যেটা কিনা অলরেডি ঘটে গেছে, তুমি আর কিছু করতে পারবে না এবং তুমি সেটার পরিবর্তনও করতে পারবে না। শুধু এটা না যে করতে পারবে না, তুমি সেটাকে চেঞ্জও করতে পারবে না। there is no use crying over spilt milk, we have to move on। কি হয়, মানে আমরা সবাই জানি বলা খুব সহজ কিন্তু করা
তার থেকে হাজার গুণ কঠিন। এই যে আমরা দেখি অনেক সময়, দেখো, চেষ্টা করতে করতে এক সময় না এক সময় তো চাকরি লেগেই যায়, ঠিক আছে, কিন্তু তার আগে আগে যে অবস্থাটা কেমন হয়, দেখা যায় যে পয়েন্ট 1, পয়েন্ট 2 এর জন্য মিস হয়ে গেল। এবার পয়েন্ট 1, পয়েন্ট 2 এর জন্য যাদের মিস হয়ে যায় তাদের পক্ষে তো সেটা আনবিয়ারেবল পেইন হয়ে যায়, মানে সেই যন্ত্রণা তো নেওয়াই যায় না আর কি। কারণ আমি এত কষ্ট করে এতদিন ধরে প্রিপারেশন নিয়ে শেষ পর্যন্ত পয়েন্ট 1 এর জন্য মিস করে গেলাম। তো এবার আবার আমাকে সেই সেম প্রসেস দিয়ে যেতে হবে। কিন্তু ব্যাপারটা তো একই, আমি যতই বসে দুঃখ করি না কেন, আমার কাছে তো আর অপশন নেই, আমাকে তো সেই ওই একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমার দুঃখ শুনে কেউ আমাকে হেল্প করতে আসবে না বা সম্ভবও না কিছু করা আর কি। তাই আর কি আমাদের প্রতিটা ফেজেই, এটা আমি পয়েন্ট 1 পয়েন্ট 2 দিয়ে বললাম, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের উদাহরণ আছে, ঠিক আছে, তো প্রত্যেকেরই যেটা হয়ে গেছে সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। আমার কেন একটু নাম্বারের জন্য হলো না সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। আমি কেন জিকেটা প্রথম থেকে ভালো করে পড়িনি, আমি কেন ইংরেজিটা প্রথম থেকে ভালো করে পড়িনি, এইসব ভেবে লাভ নেই। এখন পড়ো, প্রথম থেকে পড়োনি, হয়ে গেছে, তো পড়োনি, হয়ে গেছে, অলরেডি হ্যাপেন্ড, অলরেডি হ্যাপেন্ড, হয়ে গেছে। আর কিছু করার নেই, তুমি চাইলেও আর 2025-এর জানুয়ারিতে ফিরতে পারবে না, কিন্তু 2026-এর জানুয়ারি আসছে আমার জন্য, ঠিক আছে। তাই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা থেকে আমাদের এটা শিখতে হবে যে আর আমি এটা করবো না যাতে রিপিট হয়, যাতে আমি এমন কাজ করি যেটা চেষ্টা করবো যে এটা যাতে রিপিট না হয়। তাই হা হুতাশ করে বা দুঃখ করে ইনফ্যাক্ট আমাদের অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, শুধু শুধু নেগেটিভিটি গ্রো করে আমাদের মধ্যে, আর টাইম ওয়েস্ট হয়, বহুত টাইম ওয়েস্ট হয়, এত টাইম ওয়েস্ট হয় যে আমরা ভাবতেও পারি না যে কতটা টাইম ওয়েস্ট হয়ে গেল আর কতটা ইম্প্যাক্ট আমাদের ওপর পড়ে গেল আর কি, ঠিক আছে। তো দুঃখ তো হবেই, দেখো সেটা মুখে বলে দিলাম দুঃখ করো না আর দুঃখ হবে না, এটা তো পসিবল না। কিন্তু আমরা যদি নিজেদের উপর একটু ম্যাচুরিটিটা আনার চেষ্টা করি তাহলে আমরা চেষ্টা করবো সেটাতে যাতে কম টাইম ওয়েস্ট হয়, যতটা কম টাইম দিয়ে যতটা তাড়াতাড়ি আমাদের আবার ফিনিক্সের মতো আমরা যেন আবারই আগের অবস্থায় ফিরে আসতে পারি এবং আমাদের যেটা কন্টিনিউ করার, যেটা কাজ করার বেসিক্যালি, সেটাতে কনসেন্ট্রেট করতে পারি, ঠিক আছে। তাহলে সবসময় যেন আমাদের ইন্টেনশন থাকবে যে আমরা যেন কখনো ক্রাই ওভার স্পিল্ড মিল্ক না করি, আমরা সবসময়ই যেন একটা পজিটিভিটি নিয়ে আরো কি করে বেটার করতে পারি বা যে ভুলটা করেছে সেটা যাতে রিপিট না হয় সে চেষ্টাটা আমরা চালিয়ে যাবো সবসময়। ফেদার ওয়ান্টস ওন নেস্ট, ও এখানে দেখছি আমরা কি না একটা নেস্ট বলে একটা নেস্টের একটা ছবি এখানে দেওয়া হয়েছে যাতে জিনিসটা রিলেটেবল লাগে, আর তার মধ্যে দেখা যাচ্ছে টাকা পয়সা প্রচুর রত্ন টত্ন, এখানে সোনার বার ফার দিয়েছে, ঠিক আছে। তো ওখানে বেসিক্যালি কি করছে যে ও নিজের স্বার্থ সিদ্ধি করা বা নিজের আখের গোছানোটা বোঝানো হচ্ছে, মানে নিজের নেস্টে আর একটা যেন ফেদার আমি অ্যাড করছি, নিজের নেস্টে আরো একটা ফেদার অ্যাড করলে কি হবে, নেস্টটা আরো বেশ একটু শক্তপোক্ত, আরো ভালো দেখতে লাগবে আর কি। জাস্ট লাইক দ্য মিনিং, সেম মিনিং। Okay, to enrich oneself, often selfishly at the expense of others or while in a position of trust, নিজেকে আরো রিচ করে তোলা, এবং অনেক ক্ষেত্রেই সেটা স্বার্থপরতার সহিত, স্বার্থপর হয়ে নিজেকে রিচ করার ক্ষেত্রে বোঝানো হচ্ছে, এবং অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার্স, অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার্স অর হোয়াইল ইন আ পজিশন অফ ট্রাস্ট, মানে তোমাকে ধরো কেউ ভরসা করেছিল, তুমি সেই ভরসার 12টা বাজিয়ে আর কি নিজের আখের গোছালে বা নিজের স্বার্থসিদ্ধি করলে, তো সেটাকে বলা হবে হচ্ছে ফেদার ওয়ান্স ওন নেস্ট। ওকে, যেমন এখানে এক্সাম্পল দেখবো আমরা, দ্য ইনস্টিড অফ হেল্পিং দ্য কোম্পানি হি ওয়াজ বিজি ফেদারিং হিজ ওন নেস্ট, ঠিক আছে। ইনস্টিড অফ হেল্পিং আ কোম্পানি, মানে যেমন ধরো সে হয়তো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা কিছু আর কি, ঠিক আছে, কোম্পানি ধরো ডুবছে, তা ওর কাজ কি, কোম্পানিকে বাঁচিয়ে রাখা, কিভাবে কোম্পানিকে আবার রিভাইভ করা যায় সেটাই তো ওর কাজ। তার জায়গায় ও কি করছে, যাতে নিজের আখেরটা গুছিয়ে ওখান থেকে কেটে পড়া যায় বা নিজের প্রফিটটা দেখে বেরিয়ে যাওয়া যায়, সেইটাতে ও ব্যস্ত, বোঝা গেছে। নেক্সট হচ্ছে স্পিক অ্যান্ড স্প্যান। এটা একটু এরকম টাইপের ইডিয়াম বলতে পারো, যেটা থেকে বোঝা সম্ভব না আর কি, যে মানে আহ, এটা থেকে অর্থ বের করাটা একটু মুশকিল আর কি, এটা থেকে রিলেট করতে পারাটা মুশকিল, এটা আমাদের কাইন্ড অফ বলতে পারো মনেই রাখতে হবে। মানে এটা এরকম ভাবছিলাম আমি, যে এরকম ভাবতে পারি যেমন স্পিক অ্যান্ড স্প্যান কথাটা, যেমন দেখো রিদমে আসে কথাটা বলতে গেলে, স্পিক অ্যান্ড স্প্যান কথাটা বলছি একই সাথে ঢুকছে, তেমনই পরিষ্কার রাখতে গেলে যে আমরা একদম ঝকঝকে তকতকে, দেখো কথাগুলো রিপিট করে না, ঝকঝকে তকতকে, যে কথাটা রিপিট করছে আমরা এইভাবে জিনিসটা মনে রাখতে পারি। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা স্পিক অ্যান্ড স্প্যান শব্দটা প্রয়োগ করে, এই ইডিয়মসটা প্রয়োগ করে থাকি। এখানে তো এই লোকটি স্যুট বুট পরে ঝাড়ু নিয়ে রেডি, ঠিক আছে, ওর এই ঘর চকচকে করাবে। তো নিট ক্লিন অ্যান্ড টাইডি, শি কিপস হার হাউস স্পিক অ্যান্ড স্প্যান, তার ঘর সে সবসময় ঝকঝকে তকতকে রাখে। কৃষ্ণেন্দু স্পিক বানান ভুল হয়েছে,
আর আমরা যখন টাইপ করব আমাদের মোবাইলের ডিকশনারিতে অফ রাখবো, ঠিক আছে? ডিকশনারি অন রাখবো না, যাতে প্রতিটা ওয়ার্ড আমরা নিজেরা টাইপ করতে পারি। আদারওয়াইজ বুঝতেই পারছো, কিছু একটা টাইপ করবে, তোমাকে অলরেডি ওখানে রেকমেন্ডেশন চলে আসবে, তুমি কি ওয়ার্ড টাইপ করতে চাইছো, তুমি সেটাই ক্লিক করে দেবে, হয়ে গেল। তো এই করে করে আমাদের মানে বানানের পুরো 12টা বেজে যায়। আমাদের টাইপ করতে গিয়ে আরো বানান আমরা ভুলে যাই আর কি। ঠিক আছে, মোবাইলে সবসময় আমরা কিছু না কিছু টাইপ করতেই থাকি। তো কিবোর্ডের ডিকশনারি অফ করে রাখবে, যাতে তুমি যেটা টাইপ করো সেটাই যেন আসে, তবেই বানান ওইখান থেকেও তোমরা মনে রাখতে পারবে। আদারওয়াইজ কিন্তু অটোমেটিক অটো কারেক্ট হয়ে যাবে, আর তার ফলে কিন্তু আমরা সেই ওই বানানের গোলযোগে আবার পড়ে যাব। ঠিক আছে? টু ইট আ হাম্বল পাই, হাম্বল মানে কি, নম্র ভদ্র বোঝায়। ঠিক আছে? টু অ্যাডমিট দ্যাট ওয়ান ওয়াজ রং অ্যান্ড অ্যাপোলোজাইজ, ভুল স্বীকার করা ও ক্ষমা চাওয়া। এই যে লোকটা হাত জোর করে একদম নীল ডাউন হয়ে ক্ষমা চাইছে। ঠিক আছে? তো আফটার বোস্টিং, বোস্টিং কি গো, বোস্টিং, আফটার বোস্টিং হি উড উইন হি হ্যাড টু ইট হাম্বল পাই ওয়েন হি লস্ট। মানে প্রথম ভীষণ আর কি এরকম করছিল, আমি তো জিতবই, কোনো ব্যাপার না আর কি, এরকম একটা ব্যাপার ও বলে যাচ্ছিল, মানে খুব আর কি নিজের হম্বিতম্বি করছিল আর কি, নিজেকে নিয়ে খুব বড় চড়ো করে কথা বলা। অনেক হয় না, খুব বড়াই করে, খুব বড়াই করে কথা বলে যে আমার তো এসব কোনো ব্যাপারই না, দেখবো অনেক এরকম বলে, সিজিএল তো কোনো ব্যাপারই না, আমি তো জাস্ট বসেছিলাম, হয়ে গেছে আমার এমনি এমনি। ঠিক আছে, এরকম প্রচুর লোককে দেখবে যে আমি তো কোনো প্রিপারেশনই নিইনি, আমি তো জব করছিলাম, অত প্রিপারেশন নেওয়ার সময়ই হয়নি, আমি জাস্ট এমনিই পরীক্ষা দিতে গেছিলাম, পেয়ে গেছি। ঠিক আছে? এরকম তুমি শুনবে অনেক। তো আফটার বোস্টিং হি উড উইন, তো এরকম দেখবে ও বলছে যে অনেক ও গর্ব টর্ব করেছিল যে আমি তো জিতেই যাব, হি হ্যাড টু ইট হাম্বল পাই ওয়েন হি লস্ট। তারপর যখন সে হারলো, তখন তো তাকে ক্ষমা চাইতে হবে। তো সে এখানে, এই যে ছেলেটি হাসছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ও এখানে কাচু মাচু মুখ করে বসে আছে। নেক্সট হচ্ছে টু এন্ড ইন স্মোক বা টু এন্ড ইন ফিয়াস্কো, আর একটা হয় ফিয়াস্কো, ফিয়াস্কো। ওকে? FIAS, দাঁড়াও আমি একটু নিচে লিখে দিই, FIAS, ফিয়াস্কো বা টু এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক মানে ধোঁয়ায় শেষ হলো আর কি। তার মানে স্বাভাবিকভাবে ধোঁয়ায় কখন শেষ হয়, যখন কোনো জিনিস শেষ, মানে লিটারেলি শেষ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়, সেক্ষেত্রে হয়ে যায় আমার এন্ড ইন স্মোক। এখানে এই লোকটা একটা প্ল্যান নিয়ে বসে আছে, এখানে দেখো লেখা কন্ট্রাক্ট। ঠিক আছে, কোনো একটা কন্ট্রাক্ট ধরো হতে চলেছিল সামনে, সাইন টাইন করতো বেচারা, সেখান দিয়ে এখন আমার ধোঁয়া উঠছে, তার মানে কি ওর মুখটাও দেখো, দেখে বুঝতে পারছো কান্না কান্না করবে এমন একটা অবস্থা। ঠিক আছে? তো এবার কন্ট্রাক্টের ওপর দিয়ে ধোঁয়া উঠছে, মানে কি ও অনেক আশা ভরসা করেছিল যে কন্ট্রাক্টটা হয়তো হয়ে যাবে, শেষ পর্যন্ত এটা ফেল হয়েছে, হয়নি। তো অ্যাজ ইফ যেন কন্ট্রাক্টেই যেন আগুন লেগে গেল, ধোঁয়া বেরোচ্ছে এখন আর কি, মানে যেন আর আশা নেই আর কি, এটা ওর ফেল হয়েছে। সেটাই এখানে বোঝাচ্ছে টু কাম টু নাথিং, কোনো কিছুতেই, মানে কোনো কিছু আউটপুট হলো না, নিষ্ফল হলো, কোনো কিছু আউটপুট হলো না, নিষ্ফল হলো, কাম টু নাথিং, ব্যর্থ বা নিষ্ফল হওয়া। যেমন এখানে বলছে অল হিজ প্ল্যানস ফর আ নিউ বিজনেস এন্ডেড ইন স্মোক। ঠিক আছে, সমস্ত যে সে প্ল্যান করেছিল তার নিউ বিজনেস নিয়ে, সেটা শেষ পর্যন্ত এন্ডেড ইন স্মোক, মানে সবকিছুই তার নিষ্ফল হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার টু ফ্লগ আর ডেড হর্স। এটা একটা খুব ভালো একটা ছবি দিয়ে আমরা ভিডিও এটা করেছিলাম আর কি, তোমার এই স্লাইডটা, কিন্তু ব্যাপারটা কি এখানে ওই ডেড হর্স যেহেতু আছে, তো এবার ওই লিটারেল মিনিং আর কি ড্র করতে গেলে কি হচ্ছে, সত্যি সত্যি এখানে একটা মরা ঘোড়ার ছবি দিয়ে জিনিসটা তৈরি করছিলাম আর কি, তো সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, স্বাভাবিক আর কি, ওরকম জিনিস তো দেখতে খুব একটা আর কি প্রীতিকর লাগে না, তাই আমি ওই জিনিসটাকে সরিয়ে দিয়ে একটা অন্য একই অর্থের কিন্তু অন্য মানে এই ডেড হর্স সরিয়ে দিয়ে একই অর্থের একটা অন্য জিনিসকে, অন্য ছবিটাকে আমি এখানে রেখেছি। এখানে দেখো কি করছে লোকটা, লোকটার তো অবস্থা খারাপ, অ্যাট ওয়ান উইটসেন্ডের মতো অবস্থা, মুখটা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে একটা সিস্টেম বড় আছে, সিস্টেমটা থেকে ধোঁয়া ফোয়া উঠছে এখানে, এখানে সিস্টেম ফেলড আসছে ছবিতে, আর এখানে ও স্টার্ট বাটনটা টিপেই যাচ্ছে, ওই আশায় টিপে যাচ্ছে স্টার্ট বাটনটা যে হয়তো সিস্টেমটা রিভাইভ করবে, কিন্তু সে তো হচ্ছে না, সিস্টেম তো গেছে ফেল হয়ে, অলরেডি ধোয়া টোয়া বেরিয়ে গেছে। ঠিক আছে? তাহলে টু ওয়েস্ট অন সামথিং দ্যাট হ্যাজ নো চয়েস অফ সাকসিডিং, তুমি এমন জিনিসের ওপর চেষ্টা করে যাচ্ছ
বা এমন জিনিসের ওপর তোমার এনার্জি ওয়েস্ট করছো যেটা আর ঠিক হওয়ার কোনো চান্স নেই। বৃথা চেষ্টা করা বা মরা ঘোড়াকে চাবুক মারা, যে কাজে কোনো ফল হবে না। মানে টু ফ্লগ আর ডেড হর্স যদি লিটারালি মিনিং বার করতে চাও, তার মানে এটা হয় যে একটা মৃত ঘোড়াকে তুমি চাবুক মেরে যাচ্ছ। ঘোড়াকে কেন চাবুক মারা হয়? ঘোড়াকে চাবুক মারলে কি হয়? ঘোড়া জোরে জোরে দৌড়ায়, তাই না? তো জোরে দৌড় করানোর জন্য ঘোড়াকে চাবুক মারা হয়। এবার আমি যদি একটা মৃত ঘোড়াকে চাবুক মারি, তাহলে কেউ দৌড়াবে? কি করে দৌড়াবে? ও তো মৃত, ও তো মারা গেছে অলরেডি। তাহলে তার মানে আমি বেকার বেকার ওই চাবুক মেরে আমি বেকার নিজের ওয়েস্ট করছি নিজের এনার্জি। কারণ ও তো মারা গেছে, ওর তো কোনোভাবে ওর আর মানে ব্যাক করা পসিবলই না, বা ওর দৌড়ানোই পসিবল না, তবুও আমি চাবুক মেরে যাচ্ছি, তার মানে আমি আমার এনার্জি ওয়েস্ট করছি এমন কিছুর ওপর যেখানে কোনো চান্সই বেঁচে নেই। বৃথা চেষ্টা করা, ট্রাইং টু কনভিন্স হিম ইজ লাইক ফ্লগিং আ ডেড হর্স, হি ওয়ন্ট চেঞ্জ হিজ মাইন্ড। অনেকে এরকম হয় না যে এত বেশি গোয়ার তুমি হয় যে তাকে যতই বোঝাও না কেন সে কিছুতেই বুঝবে না। তাই বলছি যে ওকে কনভিন্স করানোর কোনো মানেই হয় না। ইটস লাইক ফ্লগিং আ ডেড হর্স, না তুমি মৃত ঘোড়াকে চাবুক মারছো, ওর মাইন্ড চেঞ্জ করবে না, মানে ও যেটা ডিসাইড করে ফেলেছে সেটাই। ও আর ওইখান থেকে বেরোবেই না, ওই একই জিনিস ভেবে যাবে। ঠিক আছে? ওকে কোনোভাবে বোঝানো পসিবল না। সেক্ষেত্রে আমরা বলবো ফ্লগ আ ডেড হর্স। ওকে? নেক্সট হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে দেখো এখানে এই লোকটা বই পড়ছে, এবার ও দেখছে একটা আতশ কাচ দিয়ে এই দুটো লাইনকে আরো ফোকাস করে দেখছে। দেখো আমরা এমনি বই থেকে কিছু বুঝতে পারছি না, কিন্তু ও আবার ফোকাস করে এখানে দেখছে এই সমস্ত শব্দ লেখা। তার মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে টু ফাইন্ড আ হিডেন মিনিং ইন সামথিং দ্যাট ইজ সেড অর রিটেন, মানে সরাসরি হয়তো লেখা নেই, কিন্তু তোমাকে তার অন্তর্নিহিত অর্থ বা নিহিতার্থ অর্থটি বুঝে নিতে হবে। যেমন আমরা ছোটবেলায় পড়তাম না ক্লাস 9 10 11 12-এ যে মানে গল্পের যে অন্তর্নিহিত অর্থ কি হয়, যেগুলো আমরা বেশ ডিটেলসে পড়তাম, মাস্টারমশাই দিদিমণিরা আমাদের লিখে লিখে পড়াতো, আমাদের যেন সংক্ষিপ্ত প্রশ্নও আসতো না 5 নম্বর 10 নম্বরে। এটা একটা সেরকম, বা বা এরকম হয় না যে বন্ধুদের মধ্যে যে কোড ওয়ার্ডস চলে, ঠিক আছে? ব্রো কোড, ভাই ভাই, ভাই ভাই মানে ছেলে ছেলে বন্ধুরা আর কি। যে ও কিছু বললো, তুই ও বুঝে নিল আচ্ছা ও কি বলতে চাইছে, বা মেয়েরার মধ্যে ও কিছু একটা বললো, অপর মেয়েটি বুঝে নিল আচ্ছা ও এটা বলছে তার মানে এটা। ঠিক আছে? মানে কি, একটি মেয়ে অপর মেয়েটিকে বা একটি ছেলে অপর ছেলেটিকে ডিরেক্টলি সেই কথাটা বললো না যেটা ও বলতে চাইছে, কিন্তু বললে এমন করে যেটা থেকে বুঝে নিল যে ও আচ্ছা ও এটাই তাহলে বলতে চাইছে। দ্যাট ইজ রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মানে এই একটা লাইনের জিনিস লেখা, এই একটা লাইনের জিনিস লেখা। এবার এই দুটো লাইনের মধ্যে তো আর কিছু লেখা নেই, কিন্তু তুমি সেই জিনিসটাই পড়ছো যেটা এই দুটো লাইনের মধ্যে লেখা আছে। এই দুটো লাইনের মধ্যে কি লেখা আছে? এই দুটো লাইনের মধ্যে ওই লাইনে লেখা জিনিসগুলোর গোপন অর্থটা যেন লুকিয়ে আছে, সেটাই বোঝাচ্ছে দ্য টু রিড বিটুইন দ্য লাইন্স। ওকে? তাহলে অর্থ হচ্ছে টু ফাইন্ড আ হিডেন মিনিং ইন সামথিং দ্যাট ইজ সেড অর রিটেন। যেটা লেখা আছে সেটা থেকে গোপন অর্থটা খুঁজে বার করা, নিহিতার্থ বা গোপন অর্থ খুঁজে বের করা যা কিনা সরাসরি বলা হয়নি। শি সেড শি ওয়াজ হ্যাপি, সে বলেছিল সে খুশি আছে, বাট রিডিং বিটুইন দ্য লাইন্স সামথিং আই কুড টেল সামথিং ওয়াজ রং। ঠিক আছে? সে বলছিল তো যে খুশি আছে, কিন্তু কোনোভাবে মানে আমার মনে হচ্ছিল যে কিছু তো মানে গড়বড় আছে, কিছু তো গন্ডগোল আছে এর মধ্যে। ওকে? নেক্সট হচ্ছে ব্লেজিং ইন ডিসগাইজ। এটা তো খুবই কমন, তাই না? খুবই কমন মানে আমাদের লাইফে খুব কমন। মানে ছোটবেলা থেকে ধরো যে দিদিমণি বা মাস্টারমশাই হেভি পিটাতো আমাদেরকে, বা একটু কিছু ভুল হলে ডেফিনেশন ঠিক করে চলো কান ধরে দাঁড়া পড়িয়ে যাও, নয়তো বাইরে বেরিয়ে যাও, এই সমস্ত করতো আর কি। তাদেরকে আমরা তো কি কি না বলতাম আর কি মনে মনে। ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কি দেখা গেল, তারা এত কড়া বলেই কিন্তু আমাদের পড়াশোনাটা আলটিমেটলি হয়ে যেত, তাই না? তো সেটাই হচ্ছে ব্লেজিং ইন ডিসগাইজ। মানে ডিসগাইজ মানে কি, জিনিসটাকে লুকিয়ে থাকা, ছদ্মবেশে থাকা, ডিসগাইজ। আর ব্লেজিং কি, আশীর্বাদ, মানে আশীর্বাদটা যেন লুকিয়ে আছে। আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট, এমন ভালো কোনো জিনিস যেটা দেখে প্রথমে খারাপ মনে হতো কিন্তু অ্যাকচুয়ালি ভালো। সেই মাস্টারমশাই দিদিমণিদের আমাদের একদম দু চোখের বিষ ছিলেন তারা। সহ্য আমরা করতে পারতাম না, আমাদের কাছে তাদের হেভি খারাপ লাগতো তাদেরকে। কিন্তু যত বড় হলাম তত বুঝলাম যে ওই মাস্টারমশাই দিদিমণি ওরম পেটাতো বা ওরম বকা দিত বলেই কিন্তু আমার আলটিমেটলি পড়াশোনাটা হয়ে যেত, বা আমি ভালো রেজাল্ট করতে পারতাম। প্রথমে খারাপ মনে হলেও বাস্তবে ভালো।
ছদ্মবেশী আশীর্বাদটা হচ্ছে ব্লেজিং ইন ডিসগাইজের একদম লিটারেলি ধরে ধরে মিনিং লেখা। ছদ্মবেশী আশীর্বাদ প্রথমে খারাপ মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে রিয়েলিটিতে ভালো। যেমন এই ছবিটাতে দেখো কি হয়েছে, যে এ কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে, প্রচন্ড কালো মেঘ করে আছে আশপাশে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেচারা ভিজছে। এবার আমরা সবাই কি জানি যে খুব বৃষ্টি হলে আমরা তো ছোটবেলায় সে দৌড়ে দৌড়াকে ছাদে যেতাম যে রামধনু উঠেছে কিনা দেখতে, এখন তো আর সে সমস্ত সব গেছে আর কি। তো তো এবার সাধারণত আমরা সবসময় জানতাম যে খুব বৃষ্টি পড়লেই তারপর রামধনু দেখতে পাবো। তাহলে এই জিনিসটা এরকম যে একটা নেগেটিভ জিনিসের পর একটা পজিটিভ জিনিস ঘটলো, মানে বৃষ্টিটা এই যে কালো মেঘ করে এসছে, এই জিনিসটাকে একটা নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করছে, যে এইভাবে এরকম কালো মেঘ করে এসছে, এটাকে একটা নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করছে। আর তারপরেই এই যে ভিপজিওর এই যে রামধনুটা উঠলো, এটা যেন একটা পজিটিভ, কোনো একটা পজিটিভনেসকে রিপ্রেজেন্ট করছে। আর এই আরে ওর ক্ষেত্রে তো আরোই আর কি ভালো হয়েছে, এই রামধনু উঠেছে, ওইদিকে কোন পরী আবার ওদিক থেকে উকি মারছে, ও আর ওকে ইন্ডিকেট করছে এই যে এখানে সোনাদানা রয়েছে। তো ওর যেটা কিনা বৃষ্টি পড়ছিল বলে প্রথমে খুবই বেকার লাগছিল, খারাপ লাগছিল, পরবর্তীকালে সেটা দেখা গেল যে ও এত ধনরাশি পেতে যেন ওকে সাহায্য করলো এই পরীটা, সে যেটা কিনা আবার ওই রামধনুর পেছন দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের মানে ইডিয়মস জিনিসটা এতটাই মজার যে ভাবলে কিন্তু দেখবে যে সবই কিন্তু মানে মোটামুটি তুমি তোমার লাইফের সাথে রিলেট করে করে পড়তে পারো। মোটামুটি যা দেখো আমরা যা পড়লাম সবই কিন্তু আমরা একটু ভাবলেই ভাবতে পারি যে এরকম ঘটনা তো আমাদের সাথে হয়েই থাকে। যেমন এই ব্লেজিং ইন ডিসগাইজের ব্যাপারটা, ঠিক আছে? তো বলছে লুজিং হিজ জব ওয়াজ আ ব্লেজিং ইন ডিসগাইজ অ্যাজ ইট লেড হিম টু এ মাচ বেটার কেরিয়ার। ঠিক আছে? যে ১ম এ এই যে ওর যে জব চলে গেছিল আরকি, সেটা ওর কাছে তো জব চলে যাওয়া মানে কি? সেটা প্রচন্ড খারাপ জিনিস আরকি। কিন্তু সেটার জন্যই কি হলো? সেটার জন্য ও প্রচন্ড ডিটারমাইন হয়ে গেল এবং আরো কোনো বেটার জায়গায় চেষ্টা করলো এবং তার জন্য খুবই ভালো কেরিয়ার ওর হলো। এটা তোমাদের প্রত্যেকের সাথেই হয়তো হয়েছে বা হতে পারে। তুমি দেখলে হয়তো এমন কোনো পরীক্ষা, উম, ধরো এমটিএস, আমি ধরো এরমই একটা জেনারেল তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ধরো এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তিনটে স্তরের পরীক্ষা আমরা জানি, ঠিক আছে? একটা মাধ্যমিক পাস, একটা উচ্চ মাধ্যমিক পাস, একটা গ্র্যাজুয়েশন পাস। তো তুমি খুব চেষ্টা করছো, খুব চেষ্টা করছো, তুমি সিএইচএসএল আর সিজিএল দিচ্ছ, খুব চেষ্টা করছো, সিএইচএসএল এ তোমার একটুর জন্য হলো না, হুম, ধরো 0.2 এর জন্য তোমার হলো না সিএইচএসএল এ, তুমি তো মানে একদমই তোমার কাছে এর থেকে ওয়ার্স্ট আর কিছু লাগবেই না, মানে এর থেকে ওয়ার্স্ট আর আমার কিছু হতে পারে না জীবনে, আর কি এরমই লাগবে আমার। কিন্তু এই যে হলো না, এই হলো নার জন্য এবার তুমি এত বেশি ডিটারমাইন হয়ে গেলে, তুমি এত বেশি তোমার জেদ চেপে গেল যে আমি তো করেই ছাড়বো এবার, যাই হয়ে যাক না কেন, যে তুমি দেখা গেল মানে একবারেই ফার্স্ট অ্যাটেম্পটে তুমি সিজিএল এ খুব ভালো পোস্টে চাকরি পেয়ে গেলে। সবকিছুই আমাদের ডিটারমিনেশন, আমরা যদি ডিটারমাইন হয়ে যাই যেটা পাবো তো পেয়েই ছাড়বো আর কি। ঠিক আছে? তো আর এরকম ধাক্কা খেলে পরে কি হয়, যদি ভালোভাবে ধাক্কাটাকে নিই, যদি নেগেটিভলি নিই তাহলে তো ওই জলে ভেসে চলে গেলাম আর কি। আর যদি নেগেটিভলি না নিই, যদি জেদ চেপে যায় মনে যে আমি তো করে ছাড়বই, নো ম্যাটার হোয়াট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখা গেল তখন তোমার মনে হবে কি যে ভালোই হয়েছে সিএইচএসএল এর চাকরিটা পাইনি। তুমি যখন আলটিমেটলি সিজিএল এ ধরো তুমি কোনো একটা বড় ভালো একটা পোস্টে পেয়ে গেলে, ভালো গ্রেড পের পোস্টে পেয়ে গেলে বা তোমার ডিজায়ার্ড লোকেশনে পেয়ে গেলে, তখন তোমার মনে হবে কি যে ভালোই হয়েছে ওটা পাইনি, ওটা পেয়ে গেলে আর তো আমি এত জেদ করতাম না, আর আমি আমার মনে এত জোরও আসতো না যে না এইবার আমি সিজিএল পেয়েই ছাড়বো, তাই না? তো ওই আর কি বলে না, দেখবে বড়রা বলে না, যা হয় ভালোর জন্যই হয়, কাইন্ড অফ দ্যাট, সবসময় হয় না, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে গেলে পরে সেটাকে আমরা এভাবে আমাদের বাস্তবের সাথে রিলেট করতে পারি। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি, কালকে আবার 7:30 থেকে ক্লাস হবে।